দিয়ে দুই পক্ষের দিক থেকেই আমরা একটা মাঝামাঝি জায়গায় গিয়ে দুই পক্ষ হয়তো মিলিত হবে এবং শান্তির দিকে ব্যাপারটা এগোবে। সেই জায়গা থেকে যদি আমরা এখনকার অবস্থা দেখি, তাহলে জাস্ট গত 2 দিন আগে ইরান যে সমস্ত দাবি দিয়েছে সেটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু আর নেগোসিয়েশন করার বা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যাওয়ার কোনো রাস্তা রাস্তা বাকি রাখেনি। ইরানের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে একরকমের ডিম্যান্ড, একরকমের আপনার সারেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে আমেরিকার হাতে। এবং সেখানে কেন আমি বলছি এই কথাটা একটু যদি বলি, যে এখন যে বিষয়গুলো আছে বাকি, মানে যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন তো মানে আমেরিকার তরফে বিভিন্ন রকমের ডিমান্ড করা হয়েছিল, কিন্তু এখন যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সেগুলো হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজটা খুলে দেওয়া হবে কি হবে না, ইরানের তেল বিক্রির উপরে স্যাংশন গুলো উঠানো হবে কি হবে না, সিজ ফায়ার হবে কিনা, এবং সেই সিজ ফায়ারটা কত বিস্তৃত হবে, লেবাননে হবে কিনা, কারা স্ট্রেট অফ হরমুজের উপর দখল রাখবে, ইরান কি টোল বসাতে পারবে কি পারবে না, আমেরিকান মিলিটারি যে বেস গুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে, ইরানের উপর আরো যে সমস্ত স্যাংশন আছে সেগুলো কি থাকবে কি থাকবে না, ইরানের যে সমস্ত অ্যাসেট আমেরিকা নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে সেগুলো কি মুক্তি দেওয়া হবে কিনা, এবং ইরান যে দাবি করেছিল ক্ষতিপূরণের সেগুলো দেওয়া হবে কিনা, এবং ফাইনালি বাট নট দ্য লিস্ট ডেফিনেটলি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটার ভবিষ্যৎ কি হবে। সেই সমস্ত প্রায় 11টা ইস্যুর কথা আমি বললাম, সেই সমস্ত কিছুর মধ্যে ইরানের এখনকার যে পজিশন সেটা হচ্ছে যে প্রথম 10টা বিষয়ে ইরানের সুস্পষ্ট ডিমান্ড আছে। এই ডিমান্ড গুলো যতক্ষণ পর্যন্ত না আমেরিকা পূরণ করছে ততক্ষণ পর্যন্ত ইরান 11 নম্বর বিষয়ে অর্থাৎ নিউক্লিয়ার বিষয়ে কথা বলাই স্টার্ট করবে না। ইভেন কোনো চুক্তি, কোনো সমঝোতা, কোনো ডায়ালগ এটার শুরু করার জন্য ইরানের পূর্ব শর্ত হচ্ছে বাকি 10টা বিষয়ে ইরান যা চাইছে সেটা দিয়ে তারপরে সে কথা শুরু করবে। তো আমরা প্রশ্ন করতে পারি যে এই অনমনীয় অবস্থায় কিভাবে পৌঁছালাম, এটা তো হঠাৎ করে আজকে এখানে পৌঁছায়নি। সেই জায়গায় আমরা দেখেছি যে বারংবার প্রত্যেকটা স্টেপে ইরান কিন্তু তার দাবিগুলোকে আরো শক্তিশালী করেছে এবং কোনো অংশেই কিন্তু ইরান কমায়নি। যেমন আগে ইরান বলেছিল লেবাননে যুদ্ধ থামাতে হবে, নতুন দাবির মধ্যে আছে যে সমগ্র প্যালেস্টাইনে যুদ্ধ থামাতে হবে, গাজায় যুদ্ধ থামাতে হবে। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো ইরান যে কারণে এই দাবিগুলো করার সামর্থ্য রাখছে সেটা হচ্ছে যে ইরানের হাতে এখন অনেক কার্ড আছে এবং আমেরিকার হাতে যে লেভারেজ গুলো ছিল সেগুলো কিন্তু একদম শেষের দিকে তো এসে পৌঁছেছেই, এবং স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ অয়েল বা গ্যাস সেটা যেই জায়গায় তলানিতে এসে ঠেকছে সেটা কিন্তু আরেকটা কারণ ইরানের এই রকমের স্ট্রং পজিশন নেওয়ার। তো আমার কাছে পুরো বিষয়টা একদমই গ্লুমি মনে হয়। এখান থেকে আমি কোনো নেগোসিয়েটেড সেটেলমেন্টের অবস্থা দেখি না। হয় এক পক্ষ এখান থেকে কোনোভাবে বের হয়ে যাবে অথবা এটা এসকেলেট করে আরো যুদ্ধমুখী হবে। এই দুইটা সলিউশনের যে কোনো একটার দিকে যাবে বলে আমার মনে হয়। আপনার দ্বিতীয় যে সলিউশনটার কথা আপনি বললেন যে যুদ্ধের দিকে যাওয়া, আমরা আমেরিকার হয়তো কিছু কিছু জায়গায় সীমাবদ্ধতা এখন পর্যন্ত আমেরিকা হিসেবের মধ্যে নিচ্ছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের কথা আমেরিকাকে ভাবতে হচ্ছে। আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 60% বেশি খরচ হয়ে গেছে, সেগুলো নিয়ে ভাবতে হচ্ছে। কিন্তু গ্রাউন্ড ট্রুপের ইস্যুটা তো এখনো আছে। আমেরিকা যদি মনে করে যে ইরান তার অবস্থানে অনড় থাকবে, একেবারে জোর করে ব্ল্যাকমেল করে তাদের দাবিগুলো আদায় করে নিতে পারবে, আমেরিকান অ্যাসপেক্ট থেকে আমি বলছি, সেই জায়গায় আমেরিকা যদি মনে করে যে তাহলে তাদেরকে চূড়ান্ত একটা শিক্ষা দিতে হবে, ইরান কি সেই চূড়ান্ত শিক্ষাটা সামাল দেওয়ার মতো? তাদের নিজস্ব অর্থনীতির ভঙ্গুরতা, তাদের নিজস্ব রাজনৈতিক অস্থিতিশীলতা, তাদের নিজস্ব বিশেষ করে আইআরজিসির সাথে যে একটা দূরত্ব তৈরির কথা আমরা মাঝে মাঝে শুনি, সেই সব জায়গাগুলো সামাল দিয়ে উঠতে পারবে? দেখুন, ইরানের বিষয়টা একটু ভিন্ন এই কারণে যে ইরান তো আর 10টা গণতান্ত্রিক দেশের মতো না যে সেখানে হচ্ছে জনমতের চাপে পড়ে সরকার আসলে খুব বেশি একটা প্রভাবিত হয়, বা সেখানে এক ধরনের আপনার ট্রানজিশন অফ পাওয়ার ঘটবে, যে এখন যে সরকার আছে তারা যদি চলে যায় সামনে ইলেকশনে তাহলে হয়তো সম্পূর্ণ ভিন্ন মতের একটা সরকার আসবে, এরকম অবস্থা তো ইরানে বিরাজ করে না। ইরানে যেই সরকারে আসুক তাকে সরকার চালাতে হবে হচ্ছে একটা ইসলামিক রেভলিউশনারি ফ্রেমওয়ার্কের মধ্যে, ভেলায়েতে ফকির মধ্যে। সুতরাং সেই জায়গা থেকে দেখলে ইরান অলরেডি কুশনড। ইরানের উপর এই চাপগুলো প্রয়োগ এর আগে যা করা হয়েছে, স্যাংশন সর্বাত্মকভাবে যা দেয়া হয়েছে, এবং বিশেষ করে মিলিটারি অ্যাসপেক্ট থেকে আমেরিকা বাকি সবকিছুই ট্রাই করে ফেলেছে। সবচাইতে বেশি দ্রুত শেষ হয় এরকম একটা এয়ার, মানে শেষ হয় গোলা বারুদ, এরকম একটা এয়ার ক্যাম্পেইন আমেরিকা করেছে, যেটা আপনি বললেন যে 60%-এর মতো রসদ শেষ। এরপরে নেভাল ব্লকেট করেছে, অর্থাৎ এয়ারফোর্স ট্রাই করা হয়েছে, ফেল করেছে, নেভি ট্রাই করা হয়েছে, ফেল করেছে, বাকি থাকে তো একটাই, সেটা হচ্ছে গ্রাউন্ড ফোর্স। এখন সেটা রাজনৈতিকভাবে অসম্ভব বিপজ্জনক এবং কস্টলি হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, কারণ ইরাকের চাইতে অনেক গুণ বড় একটা দেশ হচ্ছে ইরান, এবং সেটার জিওগ্রাফির দিকে তাকালে এটা একটা গ্যারিসন, সেটার পপুলেশন অনেক বড়, সেটা মিলিটারি আরো অনেক বড়, এবং সেটার যে অ্যালায়েন্স সিস্টেম মিডল ইস্টে সেটা আরো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে, যেটা আমরা বিভিন্ন সময় থ্রেট দেখেছি, এখনো কার্যকর হতে দেখিনি। লোহিত সাগর বা সুয়েজ ক্যানাল বন্ধ করার ক্ষমতা ইরানের অ্যালাইদের আছে।
তো গ্রাউন্ড অপারেশনের কথা আপনার যদি মনে থেকে থাকে, ইরানের ফরেন মিনিস্টারকে একবার জিজ্ঞেস করা হয়েছিল বেশ কয়েক মাস আগে যে আপনারা গ্রাউন্ড ইনভেশনের ব্যাপারে আপনারা কতটুকু প্রস্তুত। তিনি একটা স্মার্ট, একটা পাকা হাসি দিয়ে বলেছিলেন উই আর ওয়েটিং ফর দেম। এর কারণ হচ্ছে ইরানের গ্র্যান্ড স্ট্র্যাটেজির পার্ট হচ্ছে আমেরিকাকে ড্র্যাগ করে নিয়ে এসে, তাদের গ্রাউন্ড ফোর্সেসকে ড্র্যাগ করে নিয়ে এসে ইরাকের চাইতেও আরো বেশি নাজেহাল করা, অথবা ভিয়েতনামের চেয়েও নাজেহাল করা। যেটা আমি আজকেই শুনছিলাম একজন বিখ্যাত প্রফেসরের কথায়, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি যে ফর্মিডেবল ফোর্স ছিল আমেরিকার বিপক্ষে, তারপরে ইরানের মতো এত বড় প্রতিপক্ষের সাথে আর আমেরিকা কখনো যুদ্ধ করেনি। তো এটাই সম্ভবত সেই কারণ, যে কারণে আমরা এখনো গ্রাউন্ড অপারেশন দেখিনি। তবে গ্রাউন্ড অপারেশন যে একদমই হবে না সেটা উড়িয়ে দেওয়া যায় না, বা যদি হয় এটা আমেরিকার ডোমেস্টিক সিচুয়েশনের অত্যন্ত ভয়াবহ রকমের খারাপ হবে বলে আমি মনে করি।